দেখো আজকে কিন্তু হচ্ছে অনেকগুলো ল আমাদেরকে পড়তে হবে। নিউটনের মেইনলি তিনটা ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল। তো আমরা আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। এবার ফোর্সের সাথে মোশনের কি সম্পর্ক, সেটা রিলেটেড নিউটন তিনটা ল বলেছিল, যেটাকে ল অফ মোশন বাই নিউটন বলা হয়। তো আজকে আমরা দুটো ল পড়বো, আমরা ফার্স্ট ল আর সেকেন্ড লটা পড়বো, থার্ড লটা আবার পরের দিন পড়বো, ঠিক আছে? তাহলে দেখো নিউটনের ফার্স্ট ল, এখানে কিন্তু প্রচুর ম্যাথ আছে, তাই এখানে ভালো করে বুঝবা। নিউটনের ফার্স্ট ল কি বলেছে, যে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইনস অ্যাট রেস্ট and an object in motion continues to move with a constant velocity unless a net force act upon the object। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তো প্রথম মানেটা কি বলেছে, যদি কোনো অবজেক্টকে যদি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে, মানে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে ও সারা জীবন রেস্ট পজিশনেই থাকবে। আর যদি কোনো অবজেক্ট মোশনে থাকে, ওকে যদি কেউ না থামায়, তাহলে ও সারা জীবন মুভ করতে থাকবে, কন্টিনিউ টু মুভ করতে থাকবে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে সেম স্পিডে চলতে থাকবে। এবার যদি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করো, নেট ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে রেস্ট পজিশনে থাকা অবজেক্টটা মুভ করতে শুরু করবে, অথবা মোশনে থাকা অবজেক্টটা থেমে যাবে। সাপোজ মনে করো একটা গ্রাউন্ডে একটা মনে করো বল আছে, যদি একে বাইরে থেকে কেউ মনে করো ধাক্কা না দেয় বা কিছু না করে, তাহলে সারা জীবন রেস্ট থাকবে। আচ্ছা, এবার মনে করো এখান থেকে গ্রাউন্ডকে সরাই দিলাম, মনে করো এই বলটা এবার স্পেসে আছে, এবার স্পেসে নিয়ে গিয়ে বলটাকে কেউ এরকম পুশ করে ছেড়ে দিল, তাহলে এ এখন তো এই বলটা গ্রাউন্ডের সাথে মনে করো ফ্রিকশনও হচ্ছে না, যে এই বলের মুভমেন্টটাকে বন্ধ করে দিবে। তো বলটা সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে সেম স্পিডে। আর ওইটা হবে স্ট্রেট লাইন ভেলোসিটি। স্পিড যদি স্ট্রেট লাইনে হয় তখন তাকে কি বলা হয়, ভেলোসিটি। এবার যদি মনে করো বলটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাইরে থেকে কেউ একজন মনে করো হাত দিয়ে বলটাকে থামালো, কেউ মনে করো হাত দিয়ে বলটাকে থামালো, তখনই বলটা থামবে। অথবা মনে করো বলটা মনে করো এখন থেমে আছে, এইবার বলটাকে যদি কেউ মনে করো পুশ করে, তাহলে বলটা মুভ করতে শুরু করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে কোনো অবজেক্টকে যতক্ষণ না পর্যন্ত ফোর্স দেওয়া হচ্ছে, থেমে থাকা অবজেক্ট সারা জীবন থেমে থাকবে, অথবা মোশনে থাকা অবজেক্ট সারা জীবন স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্ট্রেট লাইনে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তো এবার যেমন দেখো যে নোট কি বলেছে, যে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট মিন্স দ্যাট ইট হ্যাজ জিরো ভেলোসিটি। এগুলা একটু মাথায় রাখবা। Remember that constant velocity means that there is no change in the magnitude or the direction of the velocity। মনে করো একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, মনে করো ও 2 মিটার পার সেকেন্ড স্পিডে চলছে, তার মানে ও সব সময় 2 মিটার পার সেকেন্ড স্পিডে স্ট্রেট লাইনে চলছে। এটার মানেটা হচ্ছে ওর ডাইরেকশনও চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে না, ডাইরেকশনও চেঞ্জ হবে না, অথবা 2 এর বদলে 4 মিটার পার সেকেন্ডও হবে না, মানে 2 মানে 2, আর স্ট্রেট লাইন মানে স্ট্রেট লাইন। তখনই বলবো যে ও কি কোন স্টেটে আছে, বললাম কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে মানে কি বললাম, যে 2 মিটার পার সেকেন্ড মানে 2 মিটার পার সেকেন্ডই থাকবে, মানে ম্যাগনিটিউডটাও একই থাকবে। আর স্ট্রেট লাইন মানে তো স্ট্রেট লাইন, মানে ডাইরেকশনও চেঞ্জ করবে না, দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটিও চেঞ্জ হবে না। আর if this constant velocity is non-zero, the motion in a straight line in the same direction and the magnitude of the velocity remains the same। তো কনস্ট্যান্ট ভেলোসিটি মানে যদি মনে করো ভেলোসিটি ইজ নন জিরো, মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটির কোনো আহ, বাড়ছেও না কমছেও না, তাই ওটাকে নন জিরো বলা হয়েছে। তার মানে ও সব সময় স্ট্রেট লাইনে চলছে আর একই ম্যাগনিটিউডে চলছে, মানে 2 মিটার পার সেকেন্ড তো 2 মিটার পার সেকেন্ডেই চলছে।
ওটা 4 মিটার/সেকেন্ড হচ্ছে না, বা 1 মিটার/সেকেন্ডও হচ্ছে না, ওটা 2 মিটার/সেকেন্ড, মানে 2 মিটার/সেকেন্ড। এগুলো কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলো আমাদের ম্যাথ করার সময় লাগবে। যখন তোমাকে বললো যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, মানে তুমি ভ্যালুটা কত নিবা, সেগুলোর সময় এই বিষয়গুলো লাগবে। এগুলো এক্সামে অত আসবে না, কিন্তু এগুলো ম্যাথ করার সময় কিন্তু এই কনসেপ্ট গুলো লাগবে। তো তোমাকে একটা কোয়েশ্চেন করা হলো যে এ পার্সন ইজ এক্সার্টিং এ ফোর্স অন এ মুভিং বক্স in forward direction which is equal to the force of friction acting between the bottom surface and the box and the floor. Will the box continue moving or will it come to rest after some time? মানে তুমি এবার এটাকে পিক্টোরিয়াল ভাবে জিনিসটাকে ইমাজিন করো। জিনিসটা বলেছে যে মনে করো একটা বক্স আছে, এই বক্সটা একটা সারফেসের উপরে রাখা। A person is exerting a force on a moving box in forward direction. এবার বক্সটা এইদিকে মুভিং আছে, পার্সনটা মনে করো এই দিক থেকে ফোর্স দিচ্ছে, এই দিক থেকে মনে করো ফোর্স অ্যাপ্লাই করছে। তো বক্সটা চলছে চলছে এইদিকে চলছে। এবার এই ফোর্সটা বলেছে, এবার বক্সটা যখন চলবে তখন সারফেসের সাথে ফ্রিকশন হবে। তো অবজেক্টের ডাইরেকশনের উল্টা দিকে ফ্রিকশন হয়, মনে আছে তো? তো লোকটা যদি মনে করো 5 নিউটন ফোর্স দেয়, তাহলে ফ্রিকশনও বলা আছে 5 নিউটন। দেখো এখানে বলা আছে যে এ পার্সন ইজ এক্সার্টিং ফোর্স হুইচ ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অফ ফ্রিকশন বলা আছে। তার মানে লোকটা যদি 5 নিউটন ফোর্স দেয়, তাহলে ফ্রিকশন তার উল্টা দিকেও কত আছে? 5 নিউটন। তো বলেছে যে তাহলে কি বক্সটা মুভ করবে, কন্টিনিউ মুভিং, অর উইল ইট কাম টু রেস্ট আফটার সাম টাইম? তাহলে এটার অ্যান্সার কি হবে? যেহেতু ফ্রিকশনটা উল্টা দিকে হচ্ছে আর ফ্রিকশনটা হচ্ছে ইকুয়াল, তাহলে কি বলবো যে নেট ফোর্স কত হলো? আমরা নেট ফোর্স আগের দিন বের করা শিখেছি। যদি এই দিক থেকেও কেউ দড়ি টানে, আবার এই দিক থেকেও দড়ি টানে, যে ইয়ে করেছিলাম না, টাগ অফ ওয়ার, কি না? এই দিক থেকেও 10 নিউটন ফোর্স দিচ্ছে, এই দিক থেকেও 10 নিউটন ফোর্স দিচ্ছে। তাহলে উল্টা দিকে যদি ফোর্স দেয় তখন আমরা কিভাবে নেট ফোর্স বার করি? মাইনাস করে, মনে আছে না? তাহলে নেট ফোর্স কত হলো? 0। তাহলে এইখানেও লোকটা দিচ্ছে এই দিকে 5 নিউটন, কিন্তু ফ্রিকশন হচ্ছে উল্টা দিকে 5 নিউটন। তাহলে নেট ফোর্স যেহেতু অপোজিট ডাইরেকশনে, তাহলে নেট ফোর্স বার করবো কি করে? 5 - 5 = 0 নিউটন হয়ে গেল। তাহলে নেট ফোর্স কত হয়ে গেল বলতো? 0। তাহলে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী যে বক্স উইল কন্টিনিউ টু মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে বক্সটা যেহেতু বলাই ছিল যে বক্সটা আগের থেকেই মুভিং এ ছিল, সেই জন্য ও কন্টিনিউ মুভ করতেই থাকবে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। বক্সটা কিন্তু থামবেও না, বা এই লোকটা যে ফোর্সটা দিল তার জন্য যে বক্সটার স্পিডটা বেড়ে যাবে তাও হবে না। বক্সটা আগে যতটা স্পিডে ছিল ওই সেম স্পিডেই চলবে। কেন? কারণ লোকটা যতটা ফোর্স দিচ্ছে সেটাকে তো উল্টা দিকে আবার ফ্রিকশন নিউট্রাল করে দিচ্ছে। কি বুঝতে পারলে না? আর একবার বলবো? ঠিক আছে। তোমরা তোমরা কেন বুঝতে পারলে না জানো? তোমরা ভাবছো কি বক্সটা থেমেছিল, লোকটা পুশ দিয়ে ধাক্কা দিয়ে বক্সটাকে নিয়ে যাচ্ছে, না, বক্সটা মোশনে ছিল, ভাবো। বক্সটাকে তোমাকে ধরে নিতে হবে মোশনে আছে। মনে করো এটা একটা বক্স, মনে করো এটা একটা সারফেস, এই সারফেসের উপরে এই বক্সটা মনে করো অলরেডি চলছে, বক্সটা মনে করো অলরেডি চলছে, মনে করো এখানে যাচ্ছে, নিজে নিজেই যাচ্ছে মনে করো। এবার মনে করো ওর স্পিড হচ্ছে 2 মিটার/সেকেন্ড, কথার কথা। বক্সটা কত স্পিডে আছে? 2 মিটার/। তুমি বক্স না, এটাকে একটা গাড়ি ভাবো, গাড়িটা 2 মিটার/সেকেন্ড স্পিডে আছে, ঠিক? এইবার হলো কি যে এখন একটা লোক আসলো, এই লোকটা এই গাড়িটাকে এই দিক থেকে ধাক্কা দিল। কত কত ইয়েতে ধাক্কা দিল? মনে করো 5 নিউটন ধাক্কা দিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোকটা যতটা ফোর্স দিল
ঠিক ততটাই ফোর্স উল্টা দিকে মনে করো ফ্রিকশনও এখান থেকে শুরু হয়ে গেল। ফ্রিকশনও কত বলেছে, ধরে নাও 5 নিউটন, যেহেতু ইকুয়াল বলেছে। তাহলে কি এই বক্সটার স্পিড বাড়বে না কমবে না একই থাকবে না কি, সেটা বলেছে। কি বাড়বেও না কমবেও না, কারণ লোকটা 5 নিউটন দিল, কিন্তু উল্টা দিকে ফ্রিকশনও 5 নিউটন। তাহলে তো লোকটার দেওয়া ধাক্কাটা কোনো কাজেই লাগলো না। তাহলে 5 - 5 নেট ফোর্স কত হয়ে গেল, 0 নিউটন। তাহলে বক্সটার স্পিডটা কি বাড়বে? বক্সটার স্পিডটা কত থাকবে, 2 মিটার পার সেকেন্ডই থাকবে, মানে গাড়িটার স্পিডটা 2 মিটার পার সেকেন্ডই থাকবে। তোমাকে এটাও ধরে নিতে হবে যে, এই দিকে দেখো এখন আরো ইজি হয়ে যাবে, তোমাকে এটাও ধরে নিতে হবে, ধরে নাও গাড়িটা যখন মোশনে ছিল আর লোকটা যখন ফোর্স অ্যাপ্লাই করেছিল তার আগে পর্যন্ত ফ্রিকশন ছিল না। লোকটা যখন ফোর্স দিল ঠিক তখনই ফ্রিকশনও শুরু হলো। এবার বুঝতে পারলাম ব্যাপারটা? তার আগে মনে করো কোনো সারফেস ছিল না, তখন মনে করো বক্সটা কত স্পিডে ছিল, 2 মিটার পার সেকেন্ড। এবার ঠিক এই পয়েন্টটা থেকে লোকটাও ফোর্স দিল আর উল্টা দিকে ফ্রিকশনও শুরু হলো। তাহলে লোকটার দেওয়া ফোর্স কত, 5 নিউটন, উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্সও কত, 5 নিউটন। তাহলে ওভারঅল নেট ফোর্স কত হয়ে গেল, 0 নিউটন। তাহলে তাহলে কি বক্সটার স্পিড বাড়লোও না কমলোও না, কি থাকলো, একই থাকলো, 2 মিটার পার সেকেন্ডই থাকলো। একটু ইমাজিন করো এটাকে প্র্যাকটিক্যালি। কি পারবা তো জিনিসটা, এবার বুঝতে পারলা? তাহলে এটা হয়ে গেল। তারপরে তোমাকে বললো যে ড্র পজিশন টাইম গ্রাফ, draw position time graph and velocity time graph for an object which on which no net force is acting। প্রথমে আগে দেখো, আহ, প্রথমে পজিশন টাইম গ্রাফ আগে ভাবো। পজিশন টাইম গ্রাফ, এই যে পজিশন এইদিকে, টাইম এইদিকে। তো মনে করো draw position time and velocity time graph for an object which on which no net force is acting। ঠিক আছে, মনে করো একটা অবজেক্ট আছে, এইদিকে দেখবা এবার। মনে করো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা ওপরে, এই অবজেক্টটা মনে করো স্টিল অবজেক্ট, মনে করো অবজেক্টটা মুভ করছে না, ঠিক? তো কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হলো না, নেট ফোর্স কি হলো না, কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হলো না। তাহলে নিউটনের ল অনুযায়ী আপনি কি শিখলা, স্টিল অবজেক্ট সবসময় স্টিল থাকবে। তাহলে পজিশনের কি কোনো চেঞ্জ হবে? তাহলে কি তুমি টাইমের রেসপেক্টে পজিশন যেহেতু চেঞ্জ হচ্ছে না, তুমি কি কোনো গ্রাফ পাবা? তাহলে এটা ফাঁকা চলে গেল। বুঝতে পারলা না, বলো আর একবার। এবার তুমি এই সেম অবজেক্টকেই ভাবো, একটা স্টিল অবজেক্ট আছে, যে মনে করো কোনো মুভ করছে না, ইয়ে করছে না, তাহলে তো ওর মধ্যে কোনো ভেলোসিটিও জিরো, ওর মধ্যে ভেলোসিটিও কি জিরো। তাহলে ভেলোসিটিও যদি জিরো হয়, তাহলেও কি তুমি কোনো গ্রাফ পাবা, বি নাম্বার? তাহলেও তুমি কি পেলা না, বি নাম্বারেও তুমি কোনো গ্রাফ পাবা না। এটা হয়ে গেল। কিন্তু যদি মনে করো অবজেক্টটা যদি মোশনে থাকে, এবার স্টিল অবজেক্ট না, এবার মনে করো মোশনে আছে, এটা হয়ে গেল সিনারিও নাম্বার 1। এবার মনে করো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা মোশনে আছে, এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, নেট ফোর্স কিন্তু এখানেও জিরো। কি বললাম, নেট ফোর্স এখানেও জিরো। কেউ এখানে একে তোমার ধাক্কা দিচ্ছে না, কেউ একে আটকাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাহলে কি বলতো, ও এ পজিশন থেকে বি পজিশনে যাবে, ইয়েস অর নো? তারপরে মনে করো এটা যেতে মনে করো 2 সেকেন্ড টাইম লাগলো, 2 সেকেন্ডে মনে করো ও আহ 2 সেকেন্ডে মনে করো 12 সেন্টিমিটার গেল। তাহলে ও যদি, ও ও তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে, তাহলে নেক্সট 2 সেকেন্ডে ও কত সেন্টিমিটার যাবে, আবার 12 সেন্টিমিটার যাবে, ইয়েস অর নো? সি তে, সি থেকে নেক্সট 2 সেকেন্ড মানে ডি তেও যেতে, ডি তেও যখন যাবে 2 সেকেন্ডে কত সেন্টিমিটার যাবে, আবার 12 সেন্টিমিটার করেই যাবে। কারণ নিউটন কি বলেছে যে যদি কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে অবজেক্টটা স্ট্রেট লাইনে সেম স্পিডে চলতে থাকবে। মনে করো ফার্স্ট 2 সেকেন্ডে যদি 12 সেন্টিমিটার যায়, পরের 2 সেকেন্ডেও 12 সেন্টিমিটার, তারপরের 2 সেকেন্ডেও 12 সেন্টিমিটার, মানে ভেলোসিটি সবসময় সেম থাকবে।
তাহলে যদি আমি দেখি যে টাইম যদি আমি 2 সেকেন্ড 2 সেকেন্ড করে নিই, এই যে টাইম যদি আমি মনে করো 2 সেকেন্ড, তারপরে 4 সেকেন্ড, তারপরে মনে করো 6 সেকেন্ড এরকম করে নিই, প্রথম 2 সেকেন্ডে গেল কত 12 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে কত গেল 24 সেন্টিমিটার, তারপরের 2 সেকেন্ডে কত যাবে 12 12 করে বাড়ছে 36 সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে এই যে 2 এর সোজাসুজি 2 আর 12 সোজাসুজি, এখানে একটা টাইম 2 সেকেন্ড আর 12 সেকেন্ড 12 সেন্টিমিটার, তারপরে 4 সেকেন্ড আর 24 সেন্টিমিটার, তারপরে কি 6 সেকেন্ড আর 36 সেন্টিমিটার। তাহলে একদম স্ট্রেট গ্রাফ তুমি পাচ্ছ, ইয়েস অর নো? বোঝা গেল? আচ্ছা, এবার তুমি দেখো তো ভেলোসিটি যদি আমি বার করি, 12 সেন্টিমিটার যাচ্ছে 2 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার পার সেকেন্ড ওর ভেলোসিটি। 6 সেন্টিমিটার পার সেকেন্ড, এখানেও কত হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড, এখানেও দেখো কত হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি সেম থাকছে। ভেলোসিটি মনে করো, ভেলোসিটি টাইমের রেসপেক্টে মনে করো এখানে 2 নিলাম, এখানে 4 নিলাম, এখানে মনে করো 6 নিলাম, তো 6 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই চলছে। তার মানে এখানে তুমি এইরকম হরাইজন্টাল স্ট্রেট লাইন পাবা যদি ভেলোসিটি টাইম গ্রাফ তুমি ড্র করো। আবার বুঝতে পারলা কিনা বলো, নাকি আর অন্যভাবে জিনিসটা বলবো? এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? প্রথম দুটা কিন্তু আমি বললাম, প্রথম বললাম যে হোয়েন দা অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, আর পরের দুটা বললাম হোয়েন দা অবজেক্ট ইজ ইন মুভিং। রেস্টে থাকলে তো পজিশনও চেঞ্জ হচ্ছে না, নো গ্রাফ, ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে না, নো গ্রাফ। কিন্তু যদি মোশনে থাকে, মোশনে থাকলে তো পজিশনও ইকুয়ালি চেঞ্জ হবে, আর ভেলোসিটি সেম থাকবে। পজিশনও টাইমের রেসপেক্টে পজিশন 2 4 6 8 এরকম করে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এরকম করে চেঞ্জ হচ্ছে, কিন্তু ভেলোসিটিটা একই আছে। মনে করো 6 সেন্টিমিটার পার সেকেন্ড, মনে করো এখানেও 6 সেন্টিমিটার পার সেকেন্ড, নেক্সট সেকেন্ডেও 6 সেন্টিমিটার, নেক্সট সেকেন্ডেও 6 সেন্টিমিটার। তাহলে সব ভেলোসিটি যেহেতু উপরেও নামছে না নিচেও নামছে না, তাই তুমি ভেলোসিটি স্ট্রেট লাইন পাবা, টাইমের রেসপেক্টে প্যারালাল হরাইজন্টাল লাইন তুমি পাবা। যদি এটা অন্যভাবে বোঝাতে হয় তাহলে বলবা না, তাহলে আমি অন্যভাবে বলবো। এটা বলার অন্যভাবে বলার দরকার আছে কিনা বল? হ্যাঁ। আচ্ছা, নেক্সট তাহলে দেখো, নোট দেখো, if force of friction is zero, if force of friction is zero, a net force will have to be applied to an object at rest to set it moving. মনে করো কোনো ফ্রিকশন নেই, মনে করো এমন একটা সারফেস যেখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে তুমি যদি একটা রেস্টে থাকা অবজেক্টকে যদি মুভিং এ আনতে চাও, তাহলে তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে? নেট ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? বাইরের থেকে তোমাকে পুশ করতে হবে বা পুল করতে হবে। আর যদি মনে করো একবার অবজেক্টটা মুভিং এ চলে গেল, when but once the object is moving, একবার ফোর্স দেওয়ার পরে আর তোমাকে ফোর্স দেওয়ার দরকার নাই, নো ফার্দার ফোর্স ইজ রিকোয়ার্ড টু কিপ ইট মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। সেম ভেলোসিটিতেই চলে গেল, তাহলে তোমাকে আর ধাক্কা দিতে হবে না, ও সারা জীবন স্ট্রেট লাইনে সেম ভেলোসিটিতে চলতে থাকবে। মনে করো স্পেসে গিয়ে তুমি একটা মার্বেলকে ছেড়ে দিলা, তো মার্বেলটা মনে করো 2 কিলোমিটার পরে গিয়ে থামবে না তো, কারণ ফ্রিকশন নেই তো। এমন না যে তোমাকে 2 কিলোমিটার যাওয়ার পরে আবার ওকে ধাক্কা দিতে হবে, একবার দিয়ে দিলা, তারপরেই দেখো কি লেখা আছে, নো ফার্দার ফোর্স ইজ রিকোয়ার্ড, আর তোমাকে ধাক্কা দিতে হবে না। ও সারা জীবন যে স্পিডে শুরু করেছিল ওই স্পিডেই চলতে 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 থাকবে, স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। কিন্তু যদি তুমি কোনো কারণে যদি ভেলোসিটির ম্যাগনিটিউড বা ডাইরেকশন চেঞ্জ হয়, তার মানে বলবা যে ও অ্যাক্সিলারেশনে চলে গেল। এই জন্য অ্যাক্সিলারেশনে চলে গেল মানে ও, ওর উপরে কেউ না কেউ ফোর্স অ্যাপ্লাই করেছে। মানে কথার কথা ধরে নাও, একটা মার্বেল স্পেসে চলছে, একটা মার্বেল মনে করো তুমি শুরুতে একবার ধাক্কা দিলা, এবার মার্বেলটা চলছে 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 সেম স্পিডে স্ট্রেট লাইনে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এবার হঠাৎ করে দেখা গেল মার্বেলটার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, তো এমনি এমনি কি হবে? নিশ্চয়ই এখানে কেউ ফোর্স অ্যাপ্লাই করেছে, ইয়েস অর নো?
এই ফোর্সটাকে কি ফোর্স বলবো বলো তো? নেট ফোর্স বলবো। কেউ নেট ফোর্স অ্যাপ্লাই করেছে জন্য ডাইরেকশন চেঞ্জ হলো। ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে কি বলতো, কি হয় বলতো? অ্যাক্সিলারেশন। হ্যাঁ। অথবা এবার এইভাবে নাও, মনে করো একটা মার্বেলকে তুমি পুশ করে দিচ্ছ, ও চলছে 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 চলছে, এত দূর ও পর্যন্ত 6 মিটার/সেকেন্ড স্পিডে চলছিল। হঠাৎ করে এর পর থেকে মনে করো 10 মিটার/সেকেন্ড স্পিডে চলা শুরু করে দিল। এটা কি হুবায় হুবায় হবে? নিশ্চয়ই ওকে বাইরে থেকে কেউ কি দিয়েছে, ধাক্কা দিয়েছে, মানে ফোর্স দিয়েছে। কি ফোর্স দেওয়া হয় ওটাকে বলবো নেট ফোর্স দেওয়া হয়েছে। নেট ফোর্স কেউ ওকে একটু আরেকটু পুশ করেছে জন্যই ওর স্পিডটা এবার বেড়ে গেল। কি বুঝতে পারছো ব্যাপারগুলো? এগুলা কিন্তু একটু হাইপোথেটিক্যাল, একটু মাইন্ডে মানে পিকচারের মতো ভেবে করতে হবে। এবার পজ এন্ড পন্ডার। অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, ইজ দেয়ার নেট ফোর্স অ্যাক্টিং আপন ইট? নো। এখনই করলাম, ওই যে নোট সেকশনটাতে এখনই করলাম। তারপরে 4 নাম্বার, সাপোজ নো নেট ফোর্স ইজ অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট, হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন আর পসিবল? অবজেক্ট রিমেইনস অ্যাট রেস্ট ইফ অ্যাট রেস্ট, এটা হবে। এখনই হলো না? যদি কোনো রেস্টে থাকা অবজেক্টকে বাইরে থেকে ফোর্স না দেওয়া হয়, ও সারা জীবন রেস্টে থাকবে। ইয়েস অর নো? অথবা কি হতে পারে, যে যদি কোনো মুভিং অবজেক্ট থাকে, তাহলে ও বাইরে থেকে যদি ফোর্স না দাও, তাহলে ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে। তার মানে 1 হবে আর 2 হবে। কিন্তু ফোর্স না দিলে কি অ্যাক্সিলারেশন কখনো হবে? মানে ওই মার্বেলটার স্পিডটা কি আর বাড়বে? কখনো পারবে না। তো 3 নাম্বারটা কিন্তু হবে না। 5 নাম্বারে চলে আসো। ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড এ সিচুয়েশন ওয়্যার নো ফোর্স আর অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট। মনে করো তুমি রিয়াল লাইফে এবার ভাবো, স্পেসে না, তুমি রিয়েল ওয়ার্ল্ডে ভাবো। একটা মার্বেলকে তুমি যদি ধাক্কা দিয়ে দাও, মার্বেলটা কি সারা জীবন চলতেই থাকে, নাকি ওটা কিছু দূর গিয়ে থেমে যায়? কেন? কারণ মার্বেলটা কোনো সারফেসের উপর দিয়ে চলছে, কোনো মেঝের উপরে বা কোনো মাটির উপরে। এবার মাটি বা সারফেসের উপরে চললে ডাইরেকশনের অপোজিটে কোন ফোর্স অ্যাপ্লাই হয়? ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হয়, তাই তো? তাহলে দেখো, বাই বাট অ্যাপ্লাইং অ্যাডিশনাল ফোর্স এ কন্ডিশন ক্যান বি অ্যাচিভড ওয়্যার দ্য নেট ফোর্স অন দ্য অবজেক্ট ইজ জিরো। হ্যাঁ, এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ এন এক্সাম্পল। এইবার এই যে বাকিটুকু বলেছে কোয়েশ্চেনের বাকি পার্টটা, এই পার্টটা অনেকেই বুঝতে পারবে না। বলেছে কি যে তুমি একটা মার্বেলকে তুমি একটা মার্বেলকে প্রথমে ধাক্কা দিয়ে দিয়ে দিলা, তো এবার মার্বেলটা কিছু দূর পরে থেমে যাওয়ার কথা। ইয়েস অর নো? কারণ উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এটা হতে দেওয়া যাবে না। এটা রিয়েল লাইফে কিভাবে পসিবল? এবার এটা একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলি। তাহলে ফ্রিকশনাল ফোর্স যেটা উল্টা দিকে অ্যাপ্লাই হচ্ছে, ওর ইকুয়াল ফোর্স সবসময় দিতে থাকতে হবে, তাহলে ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেই থাকবে। যদি তুমি এক্সট্রা ফোর্স না দাও, তাহলে তো ফ্রিকশনাল ফোর্স এই মার্বেলটাকে আটকে দিবে। কিন্তু মার্বেলটা যখন চলছে, উল্টা দিকে যখন ফ্রিকশনাল ফোর্স হচ্ছে, ওটাকে মানে নিউট্রালাইজ করার জন্য তুমি কনস্ট্যান্ট ফ্রিকশনাল ফোর্সের ইকুয়াল ফোর্স উল্টা দিকে দিতে পারো। কি বুঝতে পারলা? এটা রিয়েল লাইফ এক্সাম্পল। মনে করো কার, রিয়েল লাইফ এক্সাম্পল কার, কিভাবে স্যার? কার একটা গাড়ি, মনে করো স্ট্রেট লাইনে চলছে। এবার মনে করো শুরুতে একবার স্টার্ট দেওয়ার পরে তুমি যদি অ্যাক্সিলারেশনে পা না দাবাও, তাহলে গাড়িটা কিছু দূর পরে গিয়ে কি হয়ে যাবে? থেমে যাবে। ইয়েস অর নো? গাড়িটা কিছু দূর পরে গিয়ে থেমে যাবে। কেন থেমে যাবে? কারণ গাড়িটার মোশনের অপোজিটে কি কাজ করছে? ফ্রিকশন কাজ করছে। কিন্তু গাড়ির মধ্যে কি আছে? ইঞ্জিন। ওই ইঞ্জিনটা কি করছে? ইঞ্জিনটা ফ্রিকশন যেদিকে হচ্ছে, তার অপোজিটে আর একটা ফোর্স দিচ্ছে এক্সট্রা সব সময়। তাই গাড়িটা কনস্ট্যান্ট স্পিডে স্ট্রেট লাইনে সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে, চলবে। তুমি অ্যাক্সিলারেশন থেকে পা সরাই দিলা, আবার ফ্রিকশনের জন্য গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যাবে। ইয়েস অর নো? কিন্তু তুমি যদি কন্টিনিউ অ্যাক্সিলারেশন, যে প্যাডেলটা ওটার মধ্যে পা দিয়ে রাখো, তাহলে ফ্রিকশন কে অপোজ করার জন্য সব সময় আর একটা ফোর্স কাজ হচ্ছে। ইয়েস অর নো? তার মানে গাড়িটার মানে স্পিডটা কখনোই আর কমবে না বা থামবে না, গাড়িটা সেম স্পিডে সোজা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে।
তাহলে তোমাকে এখানে ফ্রিকশনাল ফোর্সকে ইয়ে করার জন্য কি করতে হচ্ছে, বাইরের থেকে অ্যাডিশনাল ফোর্স দিতে হচ্ছে। শুরুতে তো একটা পুশ দিয়েই ছিল, শুরুতে গাড়িটা চলছিল, কিন্তু কিছু দূর গিয়ে থেমে যাচ্ছিল কেন, ফ্রিকশনের জন্য। ফ্রিকশনটাকে যদি তোমাকে বাদ দিতে হয় তাহলে তোমাকে উল্টা উল্টা দিকে অ্যাডিশনাল ফোর্স দিতে হবে, ইয়েস অর নো? তো এটাই বলেছে যে যে এরকম কিছু অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই করে তুমি কি নিউটনের যে ফার্স্ট ল এর কন্ডিশনটাকে কি অ্যাচিভ করতে পারবা রিয়েল লাইফে? রিয়েল লাইফে উল্টা দিকে ফ্রিকশন হচ্ছে, তার মানে তোমাকে কন্টিনিউ ওটাকে মানে অ্যাক্সিলারেশন দিতে হবে বা উল্টা দিকে ফোর্স দিতে হবে। কি বুঝলা অনুষ্কা? পারবা এরকম ধরনের কিছু? তাহলে এবার চলে আসো যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন ডেসক্রাইব দ্য মোশন অফ অবজেক্ট ইন অ্যাবসেন্স অফ নেট ফোর্স। It is natural to ask what happens to the motion of a ball where there is no force acting upon it. নিউটন সেকেন্ড, আচ্ছা চলে আসো নিউটনস এবার সেকেন্ড ল। নিউটনসের নিউটনের সেকেন্ড ল আছে একেবারে এইখানে, অনেক পরে আছে। নিউটনের সেকেন্ড ল এই যে এই পেজে আছে, এই হাতের ছবিটা যে আছে এইখানটাতে আছে। নিউটনস সেকেন্ড ল অফ মোশন ইজ কনসিডার্ড টু বি ফান্ডামেন্টাল, সরি সরি এটা না, নিউটনের সেকেন্ড ল দাঁড়াও এখানেই আছে। এই যে নিউটনের সেকেন্ড ল এখান থেকে, when a net force acts on an object, the object accelerates in the direction of the net force. The magnitude of the acceleration is proportional to the magnitude of the net force and is inversely proportional to the mass of the object. এখান থেকে এত অব্দি হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এখন এটা কিছুই বোঝা যাচ্ছে না, একটু পরে এটা বুঝতে পারবা। সে এটা বোঝানোর জন্য আগে অনেকগুলো অ্যাক্টিভিটি আমাদেরকে শিখতে হবে। আচ্ছা প্রথমে আবার দেখো তো, এখানে একটা গল্প দেওয়া আছে, থিঙ্ক লাইক এ সায়েন্টিস্ট। কি বলা আছে যে ফ্রম আওয়ার ডে এভরিডে এক্সপিরিয়েন্সেস ইউ নো দ্যাট ইফ এ বল ইজ পুশড জেন্টলি ইট মুভ স্লোলি স্টার্টিং ফ্রম এ রেস্ট, মানে রেস্টের থেকে ও ধীরে ধীরে মুভমেন্টে আসে। দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ ইন স্মল, মানে তুমি যদি বলটাকে হালকা করে পুশ করো তাহলে বলটা আস্তে করে আগাতে থাকবে, কিন্তু যদি তুমি স্ট্রং পুশ করো তাহলে বলটা কি আস্তে আগাবে না তাড়াতাড়ি আগাবে? তাহলে বল স্টার্টিং টু মুভ ফাস্ট। তার মানে এর থেকে কি বুঝলাম যে লার্জার অ্যাক্সিলারেশন পেতে হলে তোমাকে লার্জার ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এস অর নো? তো তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি একটা হাইপোথিসিস বানাতে পারো কি, যে একই অবজেক্ট একই ওয়েটের বল যখন তুমি হালকা করে ধাক্কা দিচ্ছ আস্তে অ্যাক্সিলারেশন হচ্ছে, যখন তুমি জোরে ধাক্কা দিচ্ছ তখন তাড়াতাড়ি অ্যাক্সিলারেট বেশি স্পিডে যাচ্ছে। তো ফ্রম এ লার্জার ফোর্স রেজাল্ট ইন লার্জার অ্যাক্সিলারেশন আর স্মলার ফোর্স রেজাল্ট ইন স্মলার অ্যাক্সিলারেশন। তাহলে এইবার এই হাইপোথিসিসকে তোমাকে টেস্ট করে দেখতে বলেছে, কিছু একটু অ্যাক্টিভিটি করে তোমাকে এইটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তোমাকে এগুলো এখন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে এই রেজাল্টেন্ট ফোর্স কতটা, মনে করো অ্যাক্সিলারেশন কতটা হচ্ছে, তার ম্যাগনিটিউড কত, ডিফারেন্স কত, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের কি রোল আছে, সেগুলো এখন তোমাকে করতে বলছে। তো তুমি এবার চলে আসো অ্যাক্টিভিটি 6.3, আর আজকে বাকি ক্লাসটা এই অ্যাক্টিভিটিটাই চলবে। এটার মধ্যে বহুত কিছু আছে। তুমি এখানে দেখো তো, তুমি এরকম একটা বক্স দিয়ে, পেন্সিল দিয়ে আর এরকম নাট বল্টু দিয়ে এরকম একটা গাড়ির মতো বানাতে পারবা কিনা? খুবই সিম্পল একটা ডায়াগ্রাম। এমন ভাবে তোমাকে এই গাড়িটা বানাতে হবে যাতে করে তুমি এই জায়গাটায় কিছু না কিছু একটা রাখতে পারো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এইবার তোমাকে করতে হবে কি, এই গাড়িটার এই দিক থেকে একটা ফুটো করে একটা সুতো লাগিয়ে এই দিকে আবার একটা কাপ লাগানো আছে। কাপটাকেও এমন ভাবে তোমাকে ঠিকঠাক করে প্লেস করতে হবে যাতে কাপের ভিতরেও তুমি যাতে কিছু না কিছু একটা রাখতে পারো। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছো তো অ্যাক্টিভিটিটা? এরকম তুমি একটা ইয়ে বানালা, একটা টুল বানালা, বানিয়ে এবার দেখো গাড়িটাকে একটা টেবিলের উপরে একটা সাইডে রেখে দিলে একদম
এইদিকে রেখে দিলা, আর গাড়িটা যাতে পিছন দিকে পড়ে টরে না যায়, তো তুমি এইখানে কিছু একটা রেখে দিয়েছো, মনে করো কোনো একটা পাইপ বা কিছু একটা এইদিকে রেখে দিয়েছো এইদিকে। এইবার তোমাকে করতে হবে কি, টেবিলের উপরে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে এখানে। এই স্ট্রেট লাইন বরাবর এইখানে মনে করো আর একটা পাইপ রাখা আছে, ওই পাইপের উপর থেকে ওই যে গাড়িটার থেকে যে সুতোটা ওই স্ট্রেট লাইনের ঠিক ওপর দিয়ে যাতে এরকম করে নিচে কাপটাকে এইভাবে ঝুলিয়ে দিতে হবে, এই যে পেপার কাপটাকে এইভাবে ঝুলিয়ে দিতে হবে। এই সেটআপটা বানাতে পারবা কি পারবা না বলো। এবার তোমাকে দেখতে হবে কি, দেখো পেপার কাপকে গ্র্যাভিটি নিচের দিকে টানবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো। হ্যাঁ, গ্র্যাভিটি নিচের দিকে যদি টানে তাহলে পেপার কাপটা টানবে এই সুতোটাকে, আর সুতোটা টানবে এই গাড়িটাকে, ইয়েস অর নো, কার্ডটাকে। তাহলে কার্ডটা এই দিকে যেতে থাকবে, হ্যাঁ কি না বলো, কার্ডটা এই দিকে যেতে থাকবে। তো ধরে নাও এই ফাঁকা পেপার কাপটার জন্য গাড়িটা একটা যেই অ্যাক্সিলারেশন গেইন করলো, সেটা সাপোজ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? ফাঁকা পেপার কাপটার জন্য, ফাঁকা পেপার কাপটাকে যখন আর্থ নিচের দিকে টানছে, তখন গাড়িটা যে সামনের দিকে যাচ্ছে তার অ্যাক্সিলারেশন মনে করো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক। এবার মনে করো তুমি পেপার, এবার তুমি এই সেটআপটাকে আবার আগের সব আবার আগের পজিশনে নিয়ে আসলা, আবার গাড়িটাকে তুমি পিছন দিকে নিয়ে এখানে রেখে দিলা, পেপার কাপটা উপরে উঠে আসলো, কেউ না কেউ গাড়িটাকে হয়তো ধরে আছে। এইবার তুমি কি করলা, যে এই পেপার কাপের মধ্যে একটা ভারী কোনো অবজেক্ট রেখে দিলাম, বুঝতে পারলা ব্যাপারটা, ভারী একটা অবজেক্ট রেখে দিলাম। তাহলে এবার পেপার কাপের ওয়েটটা অনেকটাই বেড়ে গেল। তাহলে এবার আমাকে বলো, আর তোকে আরো বেশি ফোর্সে নিচের দিকে টানবে। তাহলে বেশি ফোর্সে যদি নিচের দিকে টানে তাহলে গাড়িটা খুব তাড়াতাড়ি এইদিকে যেতে শুরু করবে। তাহলে সেকেন্ড সিচুয়েশনে গাড়িটার অ্যাক্সিলারেশন অনেক বেশি হবে। ধরে নাও ওটা আমি বললাম 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার কিনা বলো। তো এইবার দেখো, আমাকে বলো পেপার কাপটা যখন খালি, তখন পেপার কাপটা নিচ অব্দি এসে গ্রাউন্ডকে টাচ করতে ধরে নাও টাইম লাগলো T1, মনে করো টাইম লাগলো 5 সেকেন্ড, যখন পেপার কাপটা খালি ছিল, মানে যখন গাড়িটার মধ্যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ছিল। কিন্তু যখন পেপার কাপের মধ্যে কিছু একটা ভরে দিলা, মনে করো কোনো একটা পাথর বা কিছু একটা এর মধ্যে ধরে ভরে দিলা, তাহলে কি এখন পেপার কাপটার গ্রাউন্ডকে টাচ করতে কি আর 5 সেকেন্ড টাইম লাগবে? অনেক তাড়াতাড়ি নিচে চলে আসবে। তো ধরে নাও T2 মনে করো 3 সেকেন্ড। তাহলে এটা মনে করো খালি পেপার কাপ A1, তখন T1 হচ্ছে 5 সেকেন্ড। আর এইটা মনে করো এক সেকেন্ড কেসে যখন পেপার কাপের মধ্যে কিছু ভরে দিচ্ছিলা, তখন অ্যাক্সিলারেশন মনে করো A2 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর তখন T2 কত, 3 সেকেন্ড। কথার কথা, এগুলো আমি জাস্ট ইয়ে করে নিলাম, কিন্তু এগুলো সব আইডিয়া করে আমি নিলাম কিন্তু। হ্যাঁ, তুমি গোটা সেটআপটা বুঝতে পারলে কিনা, আর সেটা মাইন্ডে একটু পিকচারাইজ করে ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছো কিনা বলো। তাতে করে দেখা গেছে কি, তাহলে এখানে কি কি ভ্যালু নিচ্ছি, এ মানে কি বলো, অ্যাক্সিলারেশন, আর টি মানে কি বলো, টাইম। চলো এবার এই অ্যাক্সিলারেশন আর টাইমের এবার একটা তুমি, আচ্ছা এবার তোমাকে ইয়েটাও দেখতে হবে, এখানে ডিস্টেন্সটাও দেখতে হবে। ডিস্টেন্স মানে এস, ঠিক আছে। ইন বোথ কেস তোমাকে কোন ডিস্টেন্সটা নিতে হবে, তুমি যে কোনো একটাও নিতে পারো। এই যে দেখো, কাপের পজিশন থেকে গ্রাউন্ডের পজিশন, এটা একটা ডিস্টেন্স, এটাও নিতে পারো। বা কাপটা যখন গ্রাউন্ডকে টাচ করছে তখন এই কার্ডটা সামনের দিকে আসছে, ইয়েস অর নো, কার্ডটা সামনের দিকে আসলো কিনা, তো তুমি এই ডিস্টেন্সটাও নিতে পারো, যাই খুশি একই ব্যাপার, তুমি কাপেরটাই নাও। তো আমাকে বলো তো, প্রথম কেসে আর সেকেন্ড কেসে দুই কেসেই কাপের থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স তো একই হবে। ধরে নাও এস ইকুয়াল টু, বোথ কেসে এস ধরে নাও কত নিব, ধরে নাও আমি বললাম
মনে করো 24 সেন্টিমিটার নিয়ে নিলাম, কথার কথা। বুঝতে পারলে ব্যাপারটা? প্রথম যখন কাপটা খালি ছিল, তখন কাপটা যখন গ্রাউন্ডকে টাচ করলো তখনও 24 সেন্টিমিটার নেমেছিল। সেকেন্ড কেসে যখন কাপের মধ্যে কিছু ভরে দেওয়া ছিল, তখনও কাপটা যখন গ্রাউন্ডকে টাচ করলো তখনও কত ডিস্টেন্স কভার করলো? 24 সেন্টিমিটারই কভার করলো। ডিস্টেন্সটা এখানে চেঞ্জ হলো না, কিন্তু কি দুজনের কি কি আলাদা? অ্যাক্সিলারেশন আলাদা আর টাইমটা আলাদা। ওইটা এবার মাথায় রেখে তুমি দেখো, তুমি এই ইকুয়েশনটা তুমি পাবা। আমরা ডিস্টেন্স, অ্যাক্সেলারেশন আর টাইম দিয়ে একটা ফর্মুলা জানি। তোমার যদি অ্যাক্সিলারেশন আর টাইম জানা থাকে তাহলে ডিস্টেন্স বার করার ফর্মুলা জানা আছে। এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। মনে পড়লো? আগের চ্যাপ্টারে করিয়েছি। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি তো এখানে 0। ঠিক আছে, ওটা দিয়েই শুরু করি। ডিস্টেন্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা বললো তো। এবার ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। শুরুতে কাপটা কি মোশনে ছিল না থেমেছিল? থেমেছিল, তাহলে থেমেছিল তো ইউ তো 0 হয়ে গেল। তাহলে 0 × টি করলে 0। তাহলে এটার এটা নেওয়ার আর দরকার নাই, পড়ে থাকলো কি শুধু তোমার হাফ এ টি স্কোয়ার পড়ে থাকলো। তাহলে যখন কাপটার মধ্যে কিছু ছিল না, তখন অ্যাক্সিলারেশন আমি নিলাম a1, টি নিলাম আমি t1। আর যখন কাপটার মধ্যে কিছু একটু ভারী কিছু রেখে দিলাম, তখন গাড়িটার অ্যাক্সিলারেশন হলো কত? a2। টাইম কত লাগলো? t2। তাহলে ইন বোথ কেসে তুমি দেখবা ডিস্টেন্স কিন্তু সেমই কভার করছে। বোথ কেসে ডিস্টেন্স সেমই কভার করছে, তার মানে আমি বলতে পারি হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু হাফ, সরি, হাফ a1 t1 স্কোয়ার ইকুয়াল টু হাফ a1 t2 স্কোয়ার। yes or no? হাফ a1 t1 স্কোয়ার ইকুয়াল টু হাফ a2 t2 স্কোয়ার। কারণ ইন বোথ কেস ডিস্টেন্সটা তো সেমই আছে, হ্যাঁ কি না? কাপটা থেকে মাটিটার ডিস্টেন্সটা তো একই আছে ইন বোথ কেস। তাহলে হাফ হাফ দুই দিক থেকে কেটে গেল। ইয়েস অর নো? পড়ে থাকলো কি a1 t1 স্কোয়ার আর a2 t2 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এ গুলোকে একদিকে রাখি আর টি গুলোকে একদিকে রাখি, তাহলে এখান থেকে a2 তুমি যদি এই দিকে নিয়ে চলে আসো, তাহলে a1/a2 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর t1 কে যদি এই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হয়ে যাবে? t2/t2 স্কোয়ার/t1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি এইরকম একটা রিলেশন পেলা যে a1/a2 ইকুয়াল টু t2 স্কোয়ার/t1 স্কোয়ার। স্যার এগুলা কিভাবে মেজার করব? এই টাইম কতক্ষণ লাগছে বাড়িতে কিভাবে মেজার করব, তোমাকে এখানে বলে দেওয়া আছে যে তুমি কিভাবে টাইম টাইম মেজার করবা। তোমাকে স্টার্ট রেকর্ডিং এ ভিডিও অফ দ্য কার্ট ইন স্লো মোশন করতে হবে। ওইভাবে তোমাকে ভিডিও দেখে, ভিডিও করে পরে ওই ভিডিওটার মধ্যে দেখতে হবে কত টাইমে মাটিকে টাচ করবে। বুঝাতে পারলাম? তুমি আগে এই অ্যাক্টিভিটিটা এবার পড়ো পুরোটা। এটা রিলেটেড যখন ম্যাথ করবা কিনা, মাথা কিন্তু খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম। কারণ এই নিউটনের সেকেন্ড ল থেকে যখন ম্যাথ দিবে, আগের চ্যাপ্টারের ফর্মুলা লাগবে এখানে। যেমন দেখো এখানে এই ফর্মুলাটা যেমন আগের চ্যাপ্টারের ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে তোমাকে ইউ কি নিয়ে নিতে বলেছে? 0। তাহলে ইউটিও 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো শুধু হাফ এটি স্কোয়ার। তো এইবার তোমাকে বলেছে কি যে এই যে লাইনগুলা পরের যেগুলো লেখা আছে কিনা, এই লাইনগুলো তোমাকে ভ্যালু না দিলে তুমি পারবা না। এই যে এখান থেকে যেটা লেখা আছে, সাবস্টিটিউশিং দ্য ভ্যালুজ অফ t1 and t2, you find that when you increase the force of for the same mass of the cart, the acceleration increased। মানে তুমি যদি t1 মাইনাস t2 যদি করো, তাহলে তুমি অ্যাক্সিলারেশন কতটা বাড়লো সেটাও তুমি পেয়ে যাবা। এগুলা পরে ছাড়ো, এগুলা তুমি মোটামুটি এত অবধি ভালো করে পড়বা, এই অ্যাক্টিভিটিটা এত অবধি ভালো করে পড়বা। 1 নাম্বার পয়েন্ট থেকে এই যে এখান থেকে ওই ইকুয়েশনটা পর্যন্ত এত অবধি ভালো করে পড়বা।
এবার থিঙ্ক লাইক এ সায়েন্টিস্ট, এটা তোমরা বাদ দিবা, মুখস্থ করবো না, আমি খালি বলে দিচ্ছি এটার মধ্যে কি লেখা আছে। লেখা আছে কি যে from everyday experiences, you know that with the same magnitude of force, it is easier to set lighter object in motion than heavier ones. মনে করো তোমার সামনে একটা খালি ম্যাচ বক্স আছে, তাহলে খালি ম্যাচ বক্সটাকে তুমি মনে করো হালকা টোকা দিলে ও স্পিড গেইন করে নেবে। কিন্তু ওই ম্যাচ বক্সের মধ্যে তুমি একটা ইরেজার বা একটা ভারী কিছু রেখে দাও, দিয়ে এবার তুমি সেম ম্যাগনিটিউডে ফোর্স দাও, মানে সেম ওয়েতে তুমি টোকা মারো, আগে যতটা ম্যাগনিটিউডে টোকা মেরেছিলা যত হালকা ভাবে অত হালকা ভাবেই টোকা মারো, তাহলে কি ও অত দূর যাবে? যাবে না। তোমাকে যদি অত দূর নিয়ে যেতে হয় বেশি জোরে টোকা মারতে হবে। সো দিস লিডস টু সেকেন্ড হাইপোথিসিস দ্যাট ফর দ্য সেম ফোর্স, একই যদি ফোর্স দাও তাহলে হালকা অবজেক্ট মানে স্মলার মাস এর লার্জার অ্যাক্সিলারেশন পাবে, আর যদি বেশি মাস থাকে মানে ভারী অবজেক্ট থাকে তাহলে টোকাটা বেশি জোরে দিতে হবে, বা একই টোকা দিলে অ্যাক্সিলারেশন আগেরটার মতো হবে না, মানে লার্জার মাস কি হবে, স্মলার অ্যাক্সিলারেশন হবে। এটা কিন্তু চলে আসলে এখান থেকে, কিন্তু এইখানটাও এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এটা কাটা দিও না, হ্যাঁ এটা না কাটা দিও না, এটা পড়েই দেখো, বলা যায় না কোন স্কুলে দিয়ে দিবে কোনো ঠিক ঠিকানা নাই। ফ্রম দ্য এভরিডে এক্সপিরিয়েন্স। এবার চলে আসো যে লেটাস এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেশন অ্যাক্টিভিটি। দেখো তোমাকে ওই আগের অ্যাক্টিভিটিটাই করতে বলেছে, কিন্তু এবার দারুণ মজার জিনিস দেখো, তোমাকে এবার করতে বলেছে কি যে আগের সেম অ্যাক্টিভিটি করতে বলেছে, এটাই করতে বলেছে। তুমি এই সেম অ্যাক্টিভিটি করবা, কিন্তু আগে তুমি একটা কাপের মধ্যে অবজেক্টকে রেখেছিলা, ইয়েস অর নো? এবার কাপের মধ্যে অবজেক্ট না রেখে এই গাড়ির মধ্যে একটা অবজেক্ট, কাপের মধ্যে অবজেক্টটা না রেখে কোথায় রাখতে বলেছে? গাড়ির মধ্যে অবজেক্টটা রাখতে বলেছে। আচ্ছা, কাপের মধ্যে অবজেক্ট না রেখে তোমাকে কোথায় অবজেক্টটা রাখতে বলেছে? গাড়ির মধ্যে অবজেক্টটা রাখতে বলে, এটা কিন্তু সেকেন্ড হাইপোথিসিস। এইবার আমাকে বলো, জিনিসটা এবার মন দিয়ে ভাববা। ধরে নাও গাড়িটা খালি আছে, গাড়িটা খালি আছে, তাহলে এই কাপটা নিচের দিকে যখন যাবে তাতে মনে করো t1 টাইম লাগলো। এবার গাড়ির মধ্যে তুমি একটা কিছু ভারী জিনিস রেখে দিলা, তাহলে কাপটা কি ওই t1 সেকেন্ডেই যাবে নিচের দিকে? মনে করো t1 ছিল মনে করো 2 সেকেন্ড, যখন গাড়িটা খালি ছিল তখন কাপটা নিচের দিকে নামতে 2 সেকেন্ড টাইম লাগছে। কিন্তু গাড়ির মধ্যে কিছু একটা মনে করো রেখে দিলা, তাহলে কি 2 সেকেন্ডে কাপটা নিচে নামবে নাকি টাইম লাগবে একটু বেশি? একটু টাইম লাগবে, মানে t2 মনে করো ধরে নাও 5 সেকেন্ড। না টানতে পারবে না, ধরে নাও এখানে কিছু একটা তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো না, তো এখানে মনে করো কাপে মনে করো কিছু বা ভারী কাপ নিতে হবে, কথা না পেপার কাপ না নিয়ে ধরে নাও তুমি একটা গ্লাসের কাপ নিলা, এরকম কিছু একটা অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হবে। এগুলা যখন বইতে অনেক কিছুই লেখা থাকবে কিন্তু রিয়েল লাইফে করতে গেলে দেখবা অনেক অসুবিধা হচ্ছে, তো ওগুলো একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট করতে হয় ফিজিক্সে। আমাকে এটা বলো যে তুমি এটা বুঝতে পারলা কিনা, এবার বলো খালি কার্ডটাকে নিচে টানতে যতটা না টাইম লাগবে, কার্টের মধ্যে কিছু ভরে দিলাম তাহলে টাইমটা বেশি লাগবে। তাহলে আমাকে বলো যে টাইম যদি কম লাগে তার মানে অ্যাক্সিলারেশন বেশি ছিল, ইয়েস অর নো? একটা গাড়ি একটা কাপ ফট করে নিচে চলে গেল, তার মানে ওর মধ্যে স্পিড বেশি ছিল, এই অ্যাক্সিলারেশন আমি ধরে নিলাম কথার কথা 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। কিন্তু টাইম যখন বেশি লাগছে তার মানে কি অ্যাক্সিলারেশন কি আর অত আছে? ধীরে ধীরে চলছে অবজেক্টটা না, তার মানে a2 কথার কথা আমি ধরে নিলাম 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো
শুরুতে যখন কার্ডটা খালি ছিল মানে M1 ভাবো, মাস। মাস মনে করো আমি বললাম 25 গ্রাম, কথার কথা। কিন্তু যখন ওর মধ্যে কিছু একটা ভারী অবজেক্ট রেখে দিলাম M2 মানে মাস 2, তখন মনে করো মাস হয়ে গেল আমি বললাম 100 গ্রাম। তাহলে দেখো মাস কম থাকলে অ্যাক্সিলারেশন বেশি, ইয়েস অর নো? কিন্তু মাস বেশি হয়ে গেলে অ্যাক্সিলারেশন দেখো কমে গেল। এটা হচ্ছে সেকেন্ড হাইপোথিসিস। সেকেন্ড হাইপোথিসিসটা ওই যে ওই বক্সের মধ্যে যেটা পড়লা, এটা রিপিট করতে হবে কিনা বলো। দেখো, চলে আসো হচ্ছে কোথায়, এই যে দেখো সেকেন্ড হাইপোথিসিস এটাতেই লেখা আছে যে যদি তুমি একটা, এই যে যদি তুমি লাইটার অবজেক্ট নাও, তাহলে কি হবে বলেছি যে সরি, তুমি যদি স্মলার মাস নাও তাহলে লার্জার অ্যাক্সিলারেশন পাবা, আর যদি তুমি লার্জার মাস নাও তাহলে স্মলার অ্যাক্সিলারেশন পাবা। বোঝা গেল ব্যাপারটা? তো এই সেম এক্সপেরিমেন্ট, এবার দেখো এক্সপেরিমেন্ট তোমাকে 6.4 করতে বলেছে। খালি তোমাকে কি ভ্যারিয়েশন আনতে বলেছে, যে মাছটা কাপের মধ্যে না রেখে মাছটাকে কোথায় রাখতে বলেছে, কার্টের মধ্যে রাখতে বলেছে। বা কাপের মধ্যে একটা মাছ রেখে দিয়ে তোমাকে কার্টের মধ্যে মনে করো এক্সট্রা আলাদাভাবে মাছ রাখতে বলেছে। কাপের মধ্যে কিছু একটা রাখলা, পাথর টাথর কিছু একটা রেখে দিলাম, কিন্তু কার্ডটাকে নিলে একবার খালি আর একবার ভর্তি, দিয়ে তুমি এবার টাইমটা মেজার করো, দেখবা যে কোনটাতে স্পিড বেশি কোনটাতে স্পিড কম। তাহলে এইটা হয়ে গেল তোমার এখান থেকে, এই যে এখান থেকে তোমার উম মনে করো এত অব্দি একটা পড়ে রাখলাম। এটা কিন্তু এই এই অ্যাক্টিভিটিটা থেকে এখান থেকে একটা অ্যারো মারবা, মানে এই অ্যাক্টিভিটিটা কিন্তু এই সেকেন্ড হাইপোথিসিস কে প্রুফ করার ইয়ে, মানে অ্যাক্টিভিটি। এই যে সেকেন্ড হাইপোথিসিস কথাটা কোথায় লেখা আছে, এই যে এটা সেকেন্ড হাইপোথিসিস কে প্রুফ করার অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 6.4। পড়ো। বোঝা গেল? অ্যাক্টিভিটি এই দিয়ে, অ্যাক্টিভিটি 6.4 থেকে এই বক্সের মধ্যে একটা অ্যারো দিয়ে দাও ওখান থেকে। হ্যাঁ। তো স্যার আমরা এইখানে যা এইখানে তাহলে কোন কোন জিনিস আমাদেরকে নিতে হচ্ছে, এখানে আমাদেরকে কোন কোন জিনিস নিতে হচ্ছে, এখানে আমাদের কি কি মানে ইয়েগুলো লাগছে, অ্যাক্সেলারেশন লাগছে, তারপরে মাস লাগছে, এদিকে টাইম তুমি নিতেও পারো নাও নিতে পারো, কারণ টাইমটা অ্যাক্সিলারেশনের মধ্যে ঢুকেই যাবে। অ্যাক্সিলারেশন বের করতে হলে টাইমটা এমনিও লাগে, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটি। এই যে কাপকে নিচের দিকে কে টানছে বলো, গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে হচ্ছে তোমার কি চলে আসলো, ফোর্স। গ্র্যাভিটি ভাবতে পারো বা কি ভাবতে পারো, ফোর্স। আমি, তুমি ওটা এফ হিসাবেও লিখতে পারো অর জি হিসাবেও লিখতে পারো। বুঝা গেল ব্যাপারটা? তুমি এফ হিসাবেও লিখতে পারো, কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা এফ হিসাবেও লিখতে পারো, আর যদি ওটা গ্র্যাভিটি নাও তাহলে জি হিসাবে লিখতে হবে। হুম। এইবার চলে আসো, তাহলে নিউটনের সেকেন্ড লটাকে আমরা এই কিভাবে এই যে সেকেন্ড হাইপোথিসিস কে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি, তোমরা মনে রাখবা এইটা, যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স বাই মাস। এ মানে কি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এফ মানে কি বললাম, ফোর্স, এম মানে কি বললাম, মাস। এইটা। আর যদি ফোর্সটা গ্র্যাভিটেশনাল হয় তাহলে লিখবা এ ইকুয়াল টু জি বাই এম লিখবা, বুঝলা? এফ এর জায়গায় খালি কি লিখবা, জি, যদি ওটা গ্র্যাভিটেশনাল ফোর্স হয়।
আর তুমি যদি হাত দিয়ে টোকা দাও বা হাত দিয়ে যদি পুশ করো তাহলে ফোর্স লিখবা। সেটা পড়বা, তুমি ম্যাথটা পড়বা যে অ্যাক্সিলারেশনটা গ্র্যাভিটির জন্য হচ্ছে না কেউ ধাক্কা দেওয়ার জন্য হচ্ছে বা অন্য গ্র্যাভিটি বাদ দিয়ে অন্য কিছুর জন্য ফোর্সটা হচ্ছে। যদি গ্র্যাভিটি বাদ দিয়ে অন্য কোনো কিছুর জন্য ফোর্স হয় তাহলে এফ লিখবা, আর যদি গ্র্যাভিটির জন্য অ্যাক্সিলারেশন হয় তাহলে কি লিখবা, জি লিখবা। তাহলে এইটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, এ ইকুয়াল টু এফ বাই এম। অর তুমি যদি সব জিনিসকে এদিক ওদিক করো, মানে এমটাকে যদি এদিকে নিয়ে চলে যাও তাহলে এফ ইকুয়াল টু এম এ, একই ব্যাপার এইটা। স্যার এটা এখান থেকে এত অব্দি না, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। কি ক্লিয়ার হলো? তাহলে আমরা কি শিখলাম যে, এইদিকে দেখো, আমরা শিখলাম ফর্মুলাটা শিখলাম এফ ইকুয়াল টু এম এ। এবার এম মানে কি, মাস। এ মানে কি, অ্যাক্সিলারেশন। ভালো করে এইদিকে দেখো কিন্তু ফান্ডামেন্টাল এগুলো। তাহলে মাসের সাথে অ্যাক্সিলারেশনকে মাল্টিপ্লাই করলে তুমি এফ মানে কি পাচ্ছ, ফোর্স পাচ্ছ, তাই তো? তো তোমাকে বলা আছে মাস মনে করো 1 কেজি। মাস কত দেওয়া আছে, 1 কেজি। অ্যাক্সিলারেশন দেওয়া আছে মনে করো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 × 1 করলে কত হয়, 1 হয়। আর ইউনিট কি হলো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের শর্টে নিউটন লেখে, বুঝলা? তাহলে তোমাকে যদি 1 নিউটনের ডেফিনেশন জিজ্ঞাসা করে, 1 নিউটন ফোর্সের যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে, তুমি কি বলবা? 1 কেজির কোনো একটা অবজেক্টকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিতে হলে যতটা ফোর্স দিতে হয় সেটাই হলো 1 নিউটন। আবার বলো, কি বললাম? 1 কেজির কোনো একটা অবজেক্টকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন যদি দিতে হয়, পুশ করে বা পুল করে, তাহলে যতটা ফোর্স দিতে হবে সেইটা হচ্ছে, তাকেই বলে হচ্ছে কি বলতো, 1 নিউটন। 1 নিউটন ইজ দ্য ফোর্স, এটা লিখতে হবে না, লেখাই আছে বলতে, ইন হুইচ 1 unit is the amount of force which can give, বলো এবার তোমরা বাকিটা কমপ্লিট করো, which can give 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন to a 1 কেজি কি মাস। 1 নিউটন হচ্ছে ততটা ফোর্স যে 1 কেজির মাসের কোনো একটা জিনিসের মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ঢুকিয়ে দিতে পারে। ওইটাই ওইটাই যেটা বললাম সেটাই আমি এখানে সেন্টেন্সে লিখলাম। যেহেতু 1 কেজির কোনো একটা জিনিসকে যদি তুমি 1 মিটার পার সেকেন্ড, ধরে নাও 1 কেজির একটা গাড়ি, বুঝলা তো? এই 1 কেজির একটা গাড়িকে তুমি এমন স্পিড দিতে চাও যাতে গাড়িটার অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাচিভ করে। গাড়িটার ওজন কত বললাম, 1 কেজি। তাহলে তোমাকে এই দিক থেকে তুমি যতটা ফোর্স দিবা সেটাই হচ্ছে 1 নিউটন। বোঝা গেল এবার? তাহলে নিউটনের ডেফিনেশন, এই যে দেখো 1 নিউটনের ডেফিনেশন আমি এইভাবেই কিন্তু বুঝালাম যে 1 কেজির মাসকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারের অ্যাক্সিলারেশন দিতে হয় তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 1 নিউটন। এখান থেকে এত অবধি, আর 1 নিউটনের ডেফিনেশন এখান থেকে এত অবধি। কিন্তু এখনই আমি তোমাকে বললাম কি, ফোর্সটা যদি গ্র্যাভিটির জন্য হয় তাহলে এফ ইকুয়াল টু এম এ বদলে এম কি হয়ে যাবে, জি হয়ে যাবে। You know that under the influence of gravitational force an object falls towards the earth. So during this motion the acceleration involved is called acceleration due to gravitational force by the earth. মনে করো একটা পাথর উপর থেকে পড়ছে, তো ওটা না ধাক্কা দিলেও পাথরটা নিচেই পড়বে, কারণ পাথরটাকে কে টানছে, গ্র্যাভিটি টানছে। তাহলে
তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি এখানে একটা জিনিস খালি ভুল বলেছিলাম, তোমাকে এইখানে এইখানে জি নেওয়া যাবে না, জিটা এখানে নিতে হবে। মানে যদি জি ইকুয়াল টু এফ বাই এম নিতে হবে, বুঝলা? মানে এ ইকুয়াল টু এফ বাই এম। তো এদিকে দেখো, নর্মাল ফর্মুলা কি বললাম, এ ইকুয়াল টু এফ বাই এম। কিন্তু যদি গ্র্যাভিটির জন্য হয় তাহলে এর বদলে কি লিখে দিবা, জি লিখে দিবা খালি। তাহলে ব্যাপার একই দাঁড়ালো যে এর বদলে যদি জি লিখি তাহলে এফ ইকুয়াল টু এম, এ বদলে গিয়ে কি হয়ে গেল, এফ ইকুয়াল টু এম জি। স্যার এ মানে তো বললা অ্যাক্সিলারেশন, ইয়েস অর নো? এ মানে কি বললা, অ্যাক্সিলারেশন। আর এখন বলছো এটাকে কি করে দিতে, জি করে দিতে। জি মানে কি বললা, গ্র্যাভিটি। তাহলে অ্যাক্সিলারেশন আর গ্র্যাভিটি কি এক? হ্যাঁ, দুটার ইউনিটই এক। অ্যাক্সিলারেশনের ইউনিট এসআই ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্র্যাভিটিরও ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমাকে বলো আর্থের গ্র্যাভিটি কত মিটার পার সেকেন্ড স্কোয়ার জানো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অথবা তুমি তোমার সুবিধার জন্য 9.8 না নিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও নিতে পারো। এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এইটা বুঝতে পারছো যে কত ম্যাথ দিতে পারে এখান থেকে ঘুরায় ফিরায়, কোন মানে হাজারটা ম্যাথ দেওয়া যাবে এখান থেকে। এখানে অনেক নোটস আছে। প্রথম নোটটা দেখো, তোমাকে এখান থেকেও কোয়েশ্চেন দিতে পারে যে হাউ মাচ ডাজ এ ফোর্স অফ 1 নিউটন ফিল। এই যে 1 নিউটন এখনই শিখলা কি না, 1 নিউটন, 1 নিউটন ফিল করতে কেমন লাগে। তো তুমি তোমার হাতের উপরে একটা 1 কেজির কিছু একটা নাও, যেরকম ফিল হবে ততটাই 1 নিউটন। বুঝতে পারলা না? তো আমাকে এবার বলো যে একটা, তুমি মনে করো হাতের উপরে 1 কেজির একটা বাটখারা নিছো বা 1 কেজির একটা পাথর নিছো। তাহলে পাথরটা নিচের দিকে 1 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে ওটাকে আটকানোর জন্য তুমিও হাত দিয়ে কতটা ফোর্স দিচ্ছ, 1 নিউটন ফোর্স দিচ্ছ উপর দিয়ে। তো তখন তোমার হাতে যেরকম ফিল হবে সেটাই 1 নিউটন। তো if you hold a 100 gram mass in your palm, the upward force your palm applies on the mass is around 1 Newton. এরকম বলেছে যে how much does a force of 1 Newton feel? না 1 কেজি হলো না, এখানে 1 কেজি হবে না, সরি, এখানে 100 গ্রাম লেখা আছে, বুঝলা? 100 গ্রাম নিতে বলেছি। 1 কেজি না, 100 গ্রাম হবে, আমি ভুল বলেছি। 100 গ্রামের কোনো একটা জিনিসকে হাতে নিয়ে সেটা মানে যতটা ভারী ফিল হবে সেটা 1 নিউটন। না এখানে এইটা এটা এটা 100 গ্রাম কিন্তু র্যান্ডমলি আসেনি। তাই 1 কেজি কেন হলো না, 1 কেজিতে তুমি 1 নিউটন না, অনেক 10 নিউটন ফিল করবে। এটা সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে 100 গ্রামের কোনো জিনিসকে নিলে তাহলে আমরা 1 নিউটন ফিল করতে পারি। সেটা ক্যালকুলেশন এখন কিভাবে বের করেছে ওটা অন্যভাবে, এখানে জাস্ট ইনফরমেশনটা দেওয়া আছে যে তুমি হাতের মধ্যে যদি 100 গ্রামের কিছু নাও তাহলে তুমি 1 নিউটন ফিল করতে পারবে। আর একটা কি, যে অ্যাক্সিলারেশন, এই যে the acceleration due to gravitational force by earth g does not depend on the mass of the object। দারুণ কথা বলেছে কিন্তু এটা একটা, যে the acceleration due to gravitational force by the earth does not depend on the mass of the object। কি স্যার কি বলে যাচ্ছ, তখন থেকে কিছুই বুঝতে পারছি না। বলেছে যে তুমি মনে করো একটা ভারী পাথর নাও যার ওজন 10 কেজি, আর তুমি একটা খুব মনে করো হালকা একটা ফেদার নাও যার ওজন 10 গ্রাম। তাহলে 10 কেজির জিনিসকেও আর্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের এই স্পিডে নিচের দিকে টানবে, আর একটা ফেদারকেও আর্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সিলারেশনেই নিচের দিকে টানবে। আর এটা স্যার একই ফোর্সে যদি নিচের দিকে টানে তাহলে তো স্যার পাথর আর ফেদার দুজন একসাথে মাটিতে পড়ার কথা, নাকি না?
কিন্তু তা তো হয় না, পাথরটা তো আগে পড়ে আর ফেদারটা অনেক পরে, ধীরে 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 পড়ে। কিন্তু যদি তুমি এমন একটা সেটআপ বানাও, তুমি যদি এমন একটা সেটআপ বানাও যেখানে ভিতরে এয়ার নেই, এয়ার নেই মানে কি আছে, ভ্যাকিউম আছে, তাহলে দেখা গেছে কি জানো, আলাদা মাসের দুটা অবজেক্ট সেম টাইমে নিচের দিকে পড়ে। পাথরটাও যত যে টাইমে নিচের দিকে পড়বে, আলোকটা ওই টাইমে নিচের দিকে পড়বে। দেখবা ভিডিও। আমাকে তাহলে বলো, দুটোর মাস যাই হোক না কেন, আর্থের গ্র্যাভিটি কি চেঞ্জ হচ্ছে, মানে অ্যাক্সিলারেশন কি চেঞ্জ হচ্ছে? না। এইটা দেখো এখানে লেখা আছে, এই নোটটাতে লেখা আছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বাই আর্থ ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য অবজেক্ট। একটা 10 কেজির নিলাম, একটার মাস 10 কেজি আর একটার মাস 10 গ্রাম, কিন্তু দুজনের ক্ষেত্রেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অ্যাক্সিলারেশন সেম। কত সেটা? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পারবা কিনা বলো এগুলা জিনিস, এগুলা অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে এই নতুন এনসিইআরটি গুলোতে। এবার থ্রেড কিউরিওসিটি, এই জিনিসগুলো মনে রাখবা, এই জিনিসগুলো ম্যাথ করার কাজে লাগবে। দেখো, অ্যাজ পার ইকুয়েশন 6.1, এবার বলো 6.1 ইকুয়েশন কোথায়? এই যে দেখো তো, এই ইকুয়েশনটার পাশে 6.1 লেখা আছে কিনা? এই ইকুয়েশনটার পাশে 6.1 লেখা আছে কিনা? তাহলে এই 6.1 কি বলেছে, যে ডাবলিং দ্য ফোর্স অন দ্য কার্ড শুড হ্যাভ ডাবল দ্য অ্যাক্সিলারেশন, মানে ডাবলিং দ্য ফোর্স বলেছে, ডাবলিং দ্য ফোর্স বলেছে না? হ্যাঁ। এবার দেখো, প্রথমে মনে করো আমি A1 বের করতে চাই, তখন মনে করো ফোর্স ছিল, তখন মনে করো ফোর্স ছিল 4, মাস ছিল মনে করো 2, তাহলে অ্যাক্সিলারেশন কত হলো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি A2 বার করবে। এবার ফোর্স কে ডবল করতে বলেছে, ফোর্স কে কি করতে বলেছে? ডবল। তাহলে 4 কে ডবল করলে কত হয়? 8। 8/2 করো, তাহলে 8/2 করলে অ্যাক্সিলারেশন কত হলো? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো, অ্যাক্সিলারেশনও 2 থেকে ডবল হয়ে 4 হয়ে গেল না? ইয়েস অর নো বলো। তো তুমি যদি ফোর্স কে ডাবল করো, তাহলে অ্যাক্সিলারেশনও দেখো কি হচ্ছে, ডাবল হচ্ছে। পারবা? এই হাইপোথিসিস গুলো কিন্তু কি বললাম, ম্যাথ করার সময় কিন্তু লাগবে। তো এগুলা, এইটা একটা হয়ে গেল। আর যদি তুমি উল্টাটা করো, এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার যদি তুমি উল্টাটা করো, যে তুমি মাসকে ডবল যদি করো, তখন আবার অ্যাক্সিলারেশন হাফ হবে। মাসকে ডবল যদি করো তখন আবার অ্যাক্সিলারেশন হাফ হবে। এটা এখান থেকে এত অব্দি করে দাও। ওটারও এক্সাম্পল করে দিচ্ছি। এবার দেখে নাও, তুমি ফোর্স কে একই রাখলা, এইদিকে দেখো, তুমি মনে করো দুই ক্ষেত্রেই ফোর্স কে সেম রাখলা। এখানেও মনে করো ফোর্স নিলা, মনে করো 8, এখানেও ফোর্স নিলা 8, কিন্তু এখানে মনে করো মাস নিলা হচ্ছে তুমি মনে করো 4, আর এইখানে মনে করো না, 4 না, 2 নিয়ে নি, 2। আর এখানে মনে করো ফোর্স তুমি ডবল নিয়ে নাও, মনে করো 4 নিয়ে নাও। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এইখানে ভ্যালু কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো, 4 এর থেকে 2 তার হাফ হয় না? তাহলে তুমি যদি মাসকে যদি ডবল করো, তাহলে অ্যাক্সিলারেশন তার হাফ হয়ে যায়। আর যদি তুমি ফোর্স কে ডবল করো, তাহলে অ্যাক্সিলারেশনও ডবল হবে। বুঝতে পারছো না? এইদিকে দাঁড়াও, কিন্তু ফালতু ফট করে বকা দিয়ে দিও কিন্তু, কারণ এগুলা পড়ানোর সময় আমারও মাথা ব্যথা খারাপ থাকে কিন্তু। তো রেডি টু গো বিয়ন্ড মোর কমপ্লিট, the more complete form of Newton's second law is explained in terms of momentum। আচ্ছা, এবার দেখো মোমেন্টামটা দেখো। ধরে নাও একজন ক্রিকেটার মনে করো ফিল্ডিং করছে, এবার ও দেখলো কি উপর থেকে একটা বল আসছে, ক্যাচ করতে চায়। তো ওর হাতের পজিশনটা ইনিশিয়ালি এখানে ছিল,
হাতের পজিশনটা এখানে ছিল। যেই মুহূর্তে ও বলটা হাতের মধ্যে নিবে, ও হাত থেকে একটু নামিয়ে দেয়, বুঝলা কি না? এটাকে বলা হয় মোমেন্টাম। এই মোমেন্টামকে আমরা ইউজ করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজ করার ক্ষেত্রে। হুম। কিরকম, যেমন ধরো আহ এই ধরো বলকে ক্যাচ করার সময় বলটার ডাইরেকশনে আমি হাতটাকে সরিয়ে নিলাম, যাতে হাতে চাপ না পড়ে। বোঝা গেল তো ব্যাপারটা? হাতে যাতে চাপ না পড়ে। যদি আমি হাতটাকে স্টিল রাখতাম, বলটা এসে এত জোরে লাগতো, হাতে ব্যথা করতো। কিন্তু হাতটাকে যদি পিছন দিকে টানি, তাহলে ব্যথাটা কম লাগবে। এটাকে বলে বলের মোমেন্টামে হাতটাকে নিয়ে আসা। বোঝা গেল ব্যাপারটা? তো মোমেন্টাম ইজ ডিফাইন্ড অ্যাজ, এই যে এখান থেকে, দ্য প্রোডাক্ট অফ ইটস মাস অ্যান্ড ভেলোসিটি। এই যে এই বলটার মাস আর ভেলোসিটির কি বার করতে বলেছে? প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই। তাহলে মোমেন্টাম, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু কি হয়ে গেল? ভেলোসিটি। ধরে নাও এই বলটার মাস আমি বললাম 200 গ্রাম, আর ভেলোসিটি আমি বললাম হচ্ছে 500 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টাম দাঁড়ালো 2 × 5 করলে কত হয়? 10। তার পিছনে কটা জিরো? 2 আর 2 এ 4টা জিরো, 1 2 3 4। তাহলে 1,00,000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আমি সিজিএস এ বের করলাম ব্যাপার। এটা এসআই তে বের করলে তোমাকে গ্রামের জায়গায় কি নিতে হতো? কেজি। আর সেন্টিমিটার পার সেকেন্ডের জায়গায় কি নিতে হতো? মিটার পার সেকেন্ড। যদি এসআই তে বের করো। কি রে দিয়া, এইদিকে দেখো। তাহলে মোমেন্টাম বলেছে যে মোমেন্টামের মনে রাখবা ডাইরেকশন কিন্তু সেম হয় কার? ভেলোসিটির ডাইরেকশন। এখানে বলো, এই বলের ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে। আর হাতের মোমেন্টামও কোন দিকে? নিচের দিকে। তাহলে দুজনের ডাইরেকশন কি হলো? সেম হলো। মোমেন্টাম আর ভেলোসিটির ডাইরেকশন সবসময় সেম হতো না। Newton's second law states that the rate of change of momentum of an object is proportional to the net force and takes place in the direction in which the net force acts. আচ্ছা, এটা এখান থেকে আর একটা ব্র্যাকেট করে দাও। এটা নিউটনের সেকেন্ড ল দিয়ে মোমেন্টামকে ডিফাইন করা হয়েছে। নিউটনের সেকেন্ড ল দিয়ে মোমেন্টামকে বলা হয়েছে যে দ্য নেট ফোর্স, হ্যাঁ, আর মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম দুজনেই কি বলেছে? প্রপোর্শনাল। তুমি বলটাকে হাত দিয়ে ধরার সময় একটা ফোর্স অ্যাপ্লাই করছো তো, ইয়েস অর নো? তো ওটা হবে, ওই ফোর্সটা হবে এই বলের মোমেন্টামের প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে দেখো, যদি মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স, নেট ফোর্স, তার মানে মোমেন্টাম যদি বাড়ে, ফোর্সও বাড়বে। কি বোঝা যাচ্ছে? আর মোমেন্টাম যদি কমে, তাহলে ফোর্সও কি হবে? কমবে। তাহলে এইটা হচ্ছে প্রপোর্শনাল। আর আরেকটা জিনিস বলেছে যে ডাইরেকশনটা কোন দিকে হবে, মানে নেট ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে? মোমেন্টাম যেদিকে সেই দিকে হবে। মানে বলটাও নিচের দিকে নামছে, তাহলে হাতের মোমেন্টামও হবে কোন দিকে? নিচের দিকে। এই জিনিসগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু এগুলো রিলেটেড কোনো ম্যাথস নেই, কিছু নেই, এগুলো এক্সট্রা এক্সট্রা দেওয়া। পরীক্ষায় কিন্তু দিয়ে দিলে কিন্তু বিপদ হবে, তাই বলে দিচ্ছি, কিছু কিন্তু ছেড়ো না এগুলো। আমিও কিন্তু ছাড়ছি না, আমিও কিন্তু পড়াচ্ছি, কষ্ট হলেও পড়াচ্ছি। নেক্সট চলে আসো। এখানে আর কিছু লাগবে না। মোমেন্টামের এক্সাম্পল এখান থেকে পড়বা। ইন এ গেম অফ ক্রিকেট, you might have noticed that while catching a fast moving ball, the fielder gradually pulls their hand backwards with the moving ball just after catching it. এটাতে করে কি হয়? আহ, মানে in doing so the time duration is increased during which the high velocity of the ball reduces to zero. মানে যখন, যতক্ষণ না তোমার হাতের ফোর্স দিয়ে
এদিকে তাকাও, হাতের ফোর্স দিয়ে বলের ভেলোসিটিকে জিরো যতক্ষণ না নিয়ে আসছো ততক্ষণ মোমেন্টামটা রাখতে হবে, তাহলে তোমার হাতে ব্যথা লাগবে। This reduces the magnitude of acceleration of the ball as it slows down, thus requiring a smaller force to be applied by the fielder to stop the ball. তাহলে এটা থেকে ইনজুরি থেকেও বাঁচা বাঁচা যায়। যেমন দেখো মোমেন্টামের আর একটা গল্প আছে কি, যে ধরে নাও একটা গাড়ি মনে করো প্রচন্ড স্পিডে চলছে, দেখো একটা গাড়ি প্রচন্ড স্পিডে চলছে, গাড়িটা কিছু কোনো অবজেক্ট কোনো কোনো গাছ বা বিল্ডিং এর সাথে গিয়ে যদি ধাক্কা মারে, তো কি হয়, আমরাও সামনের দিকে এরকম করে ঝুঁকে যাই, হ্যাঁ কি না? কারণ হঠাৎ করে তো গাড়িটা থেমে গেল, গাড়িটা মোশন থেকে হঠাৎ করে থেমে গেল, কিন্তু তোমার বডি তো মোশনে আছে, সেই জন্য তোমার বডি সামনের দিকে গেল ঝুঁকে। ওটার থেকে বাঁচার জন্য কি করা হয়, যে সেফটি ব্যাগ, যে মনে করো ইয়ে থেকে স্টিয়ারিং থেকে এরকম সেফটি ব্যাগ বেরিয়ে আসে, যেটা এই মোমেন্টামটাকে কি অ্যাবজর্ব করে নেয় আর তোমার ফেস কে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচায়। বুঝা গেল? এটা চলে আসো এখান থেকে এত অবধি। 2 নাম্বার হচ্ছে, বলছে হ্যাভ ইউ এভার অ্যাটেম্পটেড ক্র্যাকিং এ ফ্রেশ কোকোনাট ইন ওয়ান গো? তুমি একবার মনে করো এরকম করে আছাড় মেরে একটা ফ্রেশ কোকোনাটকে কি ভাঙার চেষ্টা কখনো করেছো? হ্যাঁ, আমরাও কম বেশি অনেকেই করেছি। ইট ইজ ব্রট ডাউন অ্যাট এ ভেরি হাই ভেলোসিটি টু হিট এ হার্ড সারফেস। এই যে দেখে নাও, খুব জোরে আমরা হার্ড সারফেসে কোকোনাটটাকে স্ট্রাইক করলাম। When the coconut hits the ground, it stops in a very short time. কোকোনাটটা কিন্তু বলের মতো বাউন্স করে না, কোকোনাটটা যেই মুহূর্তে ক্র্যাক হলো ওটা কিন্তু ওইখানেই আটকে যায় কিছুক্ষণের জন্য। ইয়েস অর নো? So to change its velocity so quickly, the ground must exert a very large force on it. These large force break the shell. মানে কোকোনাট যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে, গ্রাউন্ড ও কোকোনাটকে স্ট্রাইক করছে, বুঝলা? তো ওই যেই মুহূর্তে দুজনের ফোর্স একসাথে কানেক্ট হলো তখন থেমে গেল কোকোনাটটা, তার কিছুক্ষণ পরে ভাঙে, আর ওটা খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ড। হয়তো আমাদের হিউম্যান আই দিয়ে ওটা ধরা না পড়তে পারে, কিন্তু একটা স্লো মোশন ক্যামেরা দিয়ে যদি আমরা রেকর্ড করে দেখি, তাহলে দেখবো কোকোনাটটা যে মুহূর্তে গ্রাউন্ডে টাচ করলো ওই মুহূর্তে একটু সময়ের জন্য কোকোনাটটা থেমে গেছে, তার কিছুক্ষণ পরে কোকোনাটটা ক্র্যাক হওয়া স্টার্ট হচ্ছে। এবার চলে আসো এক্সাম্পল 6.4। 7:22 বেজে গেল। আচ্ছা, এক্সাম্পল গুলো আমরা না হয় পরের দিন করবো, ঠিক আছে?